ইউটিউব চ্যানেলের সম্পূর্ণ একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি পবিত্র দাস। প্রিয় চাষি বন্ধু, আপনি হয়তো থাম্বনেল পিকচার দেখে বুঝতেই পারছেন যে আজকের ভিডিওর মাধ্যমে আপনার সামনে আমি কি উপস্থাপন করতে চলেছি। তাই একটুও না টেনে বা স্কিপ করে পুরো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন ভিউয়ার্স যারা আছেন তাদেরকে একান্তই রিকোয়েস্ট করব, অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন। আমি সাধারণত ফিশ কালচার রিলেটেড এবং শ্রিম্প কালচার রিলেটেড ভিডিও আপনাদের সামনে তুলে ধরি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আজকের এই ভিডিওটি তাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে যেনারা টেকনিক্যাল সাপোর্টের অভাবে চিংড়ি তৈরি করতে পারছেন না, অথবা যে সমস্ত প্রত্যন্ত এরিয়াতে টেকনিশিয়ান বন্ধুগণ পৌঁছাতে পারে না। আপনি নিজেই চিংড়ির কালচার শিখে হয়ে উঠুন একজন দক্ষ কালচারিস্ট। যে সমস্ত অডিয়েন্স চিংড়ি চাষ সংক্রান্ত বিষয়ে জানতে, অথবা যে সমস্ত স্টুডেন্ট রয়েছেন যিনারা অ্যাকোয়াকালচার ম্যানেজমেন্ট অথবা ফিশারি সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্ট্যান্ট হয়ে উঠবে। তাই ভিডিওটি ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। বর্তমান দিনে কালচার করতে গিয়ে যে সমস্ত সমস্যাগুলি হয়ে থাকে সেটি হচ্ছে, আপনি হয়তো চিংড়ি চাষ সম্পর্কে সঠিক তথ্য না জেনে, অর্থাৎ সঠিক নিয়মকানুন না মেনে চাষ শুরু করে দিয়েছেন। সকলেই জানেন, বিশেষ করে যিনারা বিগত দিনে চাষ করেছেন, চিংড়ি কালচার পন্ডে যথেষ্ট রকমের নানাবিধ প্রবলেম এসে থাকে। উক্ত প্রবলেমগুলি আসার পূর্বে অথবা প্রারম্ভিক সময়ে যদি সঠিক ট্রিটমেন্ট না করি, সেক্ষেত্রে কালচার পন্ড সম্পূর্ণ লসে রান করবে। অর্থাৎ কালচার পন্ডে চিংড়ি চাষ করতে গিয়ে আপনি ব্যর্থ হয়ে যাবেন। সাধারণত কালচারত অবস্থায় একটি নর্মাল পন্ডে যে সমস্ত বিষয়গুলি ঘটে থাকে, আমি একটি উদাহরণের সাহায্যে বোঝাই। চিংড়ি চাষ সংক্রান্ত সঠিক ধারণা না থাকে, সেক্ষেত্রে আপনি কি করলেন, কোনো একজন কালচারিস্টের সাহায্য নিলেন এবং চিংড়ি চাষ শুরু করলেন। অর্থাৎ পন্ড প্রিপারেশন করে পুকুরে জল তুললেন, বিভিন্ন প্রসেস অবলম্বন করে ওয়াটার প্রিপারেশন কমপ্লিট করার পরবর্তী সময় পন্ডে সিড স্টকিং করলেন। এবার সিড স্টকিং করবার পরবর্তী সময় প্রথম 15 থেকে 20 দিন, এমনকি 25 থেকে 30 দিন পর্যন্ত বিশেষ কোনো সমস্যা অর্থাৎ প্রবলেম আপনি দেখতে পাবেন না। যখন চিংড়ির বয়স 30 দিন ক্রস করবে, কালচার পন্ড নানাবিধ সমস্যার মুখোমুখি হবে। প্রথমে কালচারত অবস্থায় বিভিন্ন রকমের সমস্যা আপনি নোটিস করলেন এবং আপনি কোনো না কোনো কালচারিস্টের কাছে আপনার পর্যবেক্ষণ করা সমস্যাগুলি তুলে ধরলেন বিশদভাবে। বিভিন্ন কালচারিস্টের কালচার ক্রাইটেরিয়া কখনো একই রকম হয় না, প্রত্যেকজনের প্রসেস আলাদা থাকবে। বিভিন্ন কালচারিস্ট আছেন যেনারা প্রবলেম দেখা মাত্রই মেডিসিন প্রয়োগের মাধ্যমে উক্ত প্রবলেমগুলি সলভ করার চেষ্টা করে থাকেন। কালচারিস্ট বন্ধু আপনার পন্ডে স্পট ভিজিট না করে আপনার পুকুরের জলের কন্ডিশান, মাটির কন্ডিশান, এমনকি পন্ডে কালচারত চিংড়িগুলো সঠিকভাবে অবজার্ভ না করেই আপনার কথা শুনেই উনি মেডিসিন প্রমোট করলেন। এক্ষেত্রে ব্যাপারটি হচ্ছে না দেখে তীর চালানোর মতো। আপনার কালচার পন্ডে সমস্যাগুলি সমাধানের উদ্দেশ্যে বিভিন্ন প্রকার মেডিসিন প্রমোট করলো এবং সেগুলো আপনাকে যথারীতি পুকুরে অ্যাপ্লাই করতে বলল। আপনি কি করলেন, ওনার ওপরে যথেষ্টভাবে ভরসা করে ওনার কথা মতো সমস্ত প্রোডাক্ট পুকুরে অ্যাপ্লাই করলেন। আপনি যে সমস্ত মেডিসিনগুলি প্রয়োগ করলেন ওগুলোর কোনো প্রয়োজন ছিল না। সেক্ষেত্রে কি হলো, প্রথম অংশেই আপনার প্রোডাকশান কস্ট স্বাভাবিকের থেকে বেড়ে গেল। অপ্রয়োজনীয় মেডিসিন প্রয়োগ করবার কারণে কালচারত চিংড়িগুলো ট্রেস খেয়ে গেল। চিংড়ি ট্রেস খাওয়া মানেই স্বাভাবিকভাবে চিংড়ির ইমিউনিটি পাওয়ার অনেকটাই কমে যাবে, যার ফলে ইজি মল্টিং করতে সমস্যা হবে এবং কালচারত অবস্থায় বিভিন্ন রকম প্রবলেম এসে যাবে। আবার ইজিলি মল্টিং না হবার কারণে কালচারত অবস্থায় বিভিন্ন প্রবলেম এসে উপস্থিত হবে। তাই আপনার প্রতি আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, সঠিক জ্ঞান অর্জন করে তবেই কালচার শিখুন। অর্থাৎ কালচার সম্পর্কিত নর্মাল কিছু নিয়মবিধি জেনে তবেই চিংড়ির কালচার করুন। আশা করছি আপনি সাকসেস হবেন এই কালচার করতে গিয়ে। কালচার সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। চিংড়ি চাষ করার পূর্বে আমার প্রথম সাজেশান হচ্ছে যে কোনো প্রবলেম সংক্রান্ত বিষয়ে জানতে
আপনার যদি সঠিক ধারণা নিজের মধ্যে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করবেন, অন্যথায় একই প্রবলেমের উপযুক্ত সমাধান পেতে বহু কালচারিস্টের সাথে একই সময়ে কখনোই যোগাযোগ করবেন না। কারণ হিসাবে বলি, প্রত্যেক টেকনিশিয়ানের কালচার নলেজ অর্থাৎ টেকনিক্যাল নলেজ সম্পূর্ণ আলাদা। ওনারা ভিন্ন ভিন্নভাবে টেকনিক্যাল গাইডেন্স দিয়ে ফার্মার্সদের হেল্প করে থাকেন। এক্ষেত্রে আপনাকে বলবো, আপনি যদি একই প্রবলেম 5 জন টেকনিশিয়ানের সঙ্গে শেয়ার করেন, তারা 5 রকমের সলিউশন আপনাকে দেবে। আপনি কোনটা করবেন বা কোনটা করবেন না এটা নিয়েই দ্বন্দ্বে পড়ে যাবেন। অর্থাৎ আপনার বর্তমান প্রবলেমের উপযুক্ত সমাধান পেতে আপনার করণীয় কী সেটাই বুঝে উঠতে পারবেন না। সুতরাং আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে, আপনি একজন নির্দিষ্ট কালচারিস্টের সাথে আলোচনা করে কালচার করুন এবং কালচাররত অবস্থায় আপনার প্রবলেমের সলিউশন আপনার যিনি বর্তমান টেকনিশিয়ান আছেন উনি যদি না করতে পারেন, সেক্ষেত্রে অন্য কোনো কালচারিস্টের থেকে কালচার গাইডেন্স নিয়ে কালচার করুন। সবসময় একটা কথা মনে রাখবেন, না দেখে ট্রিটমেন্ট করা কখনোই উচিত নয়। বিশেষ করে ভেনামি অথবা সাদামাছ ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনি চারা ছেড়ে দিয়েছেন, চারা ছাড়ার পরবর্তী 5 থেকে 7 দিন বাদ দিয়ে আপনার গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রত্যেক 24 ঘন্টা অন্তর কালচার পন্ডে একবার করে চেনিং করা। বিশেষ করে ফিডিং বোর্ডে খুব ভালো করে চেনিং করবেন। চেনিং করার সাথে সাথে 15 থেকে 20 দিন বাদ দিয়ে পুকুরে নেমে মাটি তুলে চেক করুন। বিশেষ করে ফিডিং বেডে যদি পুকুরের মাটি কালো রঙের হয়ে থাকে তাহলে বুঝবেন অধিক পরিমাণে খাদ্য প্রদান করা হচ্ছে, অর্থাৎ আপনাকে ফিড দেবার পরিমাণটা কমিয়ে দিতে হবে। আবার যদি নোটিস করেন যে জলের রং অধিক সবুজ অর্থাৎ হাইব্লুম বর্ণ ধারণ করেছে, সেক্ষেত্রে কালচার পন্ডে কখনোই ডলোমাইট পাউডার অ্যাপ্লাই করবেন না। তাছাড়া ফিড দেওয়ার পরিমাণটা ডিক্রিজ করবেন, অর্থাৎ অল্প পরিমাণ হলেও কমাবেন। তার সঙ্গে পন্ডে ওয়াটার প্রোবায়োটিক দেওয়ার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, অর্থাৎ আপনি যদি 100 গ্রামের ওয়াটার প্রোবায়োটিক পুকুরে অ্যাপ্লাই করতেন সেখানে করবেন 140 গ্রাম বা 150 গ্রাম পর্যন্ত। আবার যদি দেখেন জলের রং লালচে বাদামি বর্ণ ধারণ করেছে, সেক্ষেত্রে বুঝে নেবেন কালচার পন্ডে ওয়াটার পিএইচ হাই রয়েছে, সাথে টোটাল হার্ডনেস লেভেলও অপটিমাম রেঞ্জের চেয়ে বেশি থাকবে। এক্ষেত্রে আপনার প্রথম করণীয় হচ্ছে জিওলাইট এবং ডলোমাইট পাউডার একসাথে মিশিয়ে এরিয়েশন চলাকালীন অবস্থায় সারা পুকুরে ছড়িয়ে দেবেন, অথবা ওয়াটার এক্সচেঞ্জ করার মাধ্যমে পুকুরে রেড প্লাঙ্কটনের পরিমাণটা কমাতে পারেন। তার সঙ্গে প্রোবায়োটিক হিসাবে লিকুইড প্রোবায়োটিক অর্থাৎ পিএস জাতীয় প্রোবায়োটিক অ্যাপ্লাই করতে পারেন। আবার যদি দেখেন কালচার পন্ডের ওয়াটার কালার অর্থাৎ জলের রং ঘোলা অর্থাৎ টার্বিডিটি হয়েছে, সেক্ষেত্রে বুঝে নেবেন পুকুরের বটম লেভেল ঠিক নেই। আপনি যদি স্টকিং ডেন্সিটি হাই করে কালচার শুরু করেন, সেক্ষেত্রে কালচার রানিং স্টেজে বহু ক্ষেত্রেই আপনাকে এরকম সমস্যার মুখোমুখি হতে হবে। এই সমস্যা সমাধানের উদ্দেশ্যে আপনাকে নিয়মিত বটম ট্রিটমেন্ট করতে হবে। তার জন্য স্ট্রং কোয়ালিটির সয়েল প্রোবায়োটিক অ্যাপ্লাই করতে হবে বালির সাথে মিশিয়ে। চিংড়ির বয়স যদি 30 দিন বা তার কম থাকে, সেক্ষেত্রে মিনারেলস প্রয়োগ করার সময় অতি অবশ্যই ডলোমাইট পাউডার অ্যাপ্লাই করবেন এবং ডলোমাইট অ্যাপ্লিকেশনের পরিমাণটা বেশি করে করবেন। আবার যদি চিংড়ির বয়স যথাক্রমে 30 থেকে 40 দিন বা তার বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে প্রতি 1000 স্কোয়ার মিটার এরিয়ার জন্য 4 থেকে 5 কেজি কলিচুন অ্যাপ্লাই করতে পারেন। এর ফলে কালচার পন্ডের ঘোলা ভাব অনেকটাই কেটে যাবে। আরও একটি বিশেষ ব্যাপার আপনি করতে পারেন, সেটা হলো যে ওয়াটার এক্সচেঞ্জ করবেন। কালচার পন্ড থেকে জল বার করে দিন এবং যে পরিমাণ জল বার করবেন উক্ত জলের জায়গায় আপনার পন্ডের ওয়াটার স্যালিনিটি টেস্ট করুন। উদাহরণের সাহায্যে বলি, আপনার পুকুরে ওয়াটার স্যালিনিটি রয়েছে 12 পিপিটি, সে জায়গায় রিজার্ভার পন্ড থেকে 15 পিপিটির স্যালিনিটিযুক্ত জল পুকুরে অ্যাড করুন। সেক্ষেত্রে পুকুরের ঘোলাভাব অনেকটাই কেটে যাবে। প্রথমেই উল্লেখ করি, বিভিন্ন রকম ব্যস্ততার কারণে নিয়মিত ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হয়ে ওঠে না, তাই আমার নিজের কাজের ফাঁকে যখন যেরকম অবস্থায় থাকি সেরকমভাবে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করার চেষ্টা করি। কালচার পন্ডে সিড স্টকিং করার পূর্বে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে ওয়াটার ট্রিটমেন্ট অর্থাৎ জলের প্রস্তুতিকরণ খুব ভালোভাবে করতে হবে। এই জলের প্রস্তুতির উপর ডিপেন্ড করছে আপনার পন্ডের
স্টকিং সার্ভাইভাল কেমন আসবে। অর্থাৎ চারা ছাড়ার পূর্বে জলের প্রস্তুতিকরণ যদি আপনি ভালোভাবে করতে পারেন তাহলে চারা বাঁচার হার খুব ভালো পাবেন। আর স্টকিং ডেনসিটি বলতে সবসময় চেষ্টা করবেন প্রতি স্কোয়ার মিটার এরিয়ার জন্য 40 থেকে 60 পিস চারা মজুত করবার। বর্তমান পরিস্থিতিতে এনভায়রনমেন্ট এবং ক্লাইমেটের উপর ডিপেন্ড করে 40 থেকে 60 পিস পর্যন্ত স্টকিং ডেনসিটি নিয়ে কালচার করা বর্তমান পরিস্থিতির সাপেক্ষে সুইটেবল বলে আমি মনে করি। বর্তমান পরিস্থিতিতে অর্গানিক এবং বিভিন্ন প্রকার প্যাথোজেনের প্রভাবে চিংড়ি চাষ বিপর্যস্ত হচ্ছে। অর্গানিক লোড এবং প্যাথোজেনিক অ্যাটাক থেকে রক্ষা পাওয়ার জন্য সর্বপ্রথম কী করতে হবে, পুকুরের বায়োসিকিউরিটি কঠোরভাবে মেনটেন করতে হবে। অর্থাৎ কালচার পন্ডের চারদিক এবং পুকুরের উপরিভাগ কঠোরভাবে আবদ্ধ করতে হবে, যাতে বাইরে থেকে কোনো প্রকার জীব, অবাঞ্ছিত পশু পাখি ইত্যাদি পুকুরের মধ্যে যেন প্রবেশ করতে না পারে। দেখুন বন্ধু, WSSB অর রেড ভাইরাস কোথায় কিভাবে বিচরণ করছে আমরা কিন্তু জানি না। পানকৌড়ি, বক কিংবা মাছরাঙা পাখি এরা কিন্তু এদের ক্যারিয়ার হয়ে থাকে। কোথায় কোন ইফেক্টেড পন্ড থেকে এসে আমাদের সুস্থ স্বাভাবিক পন্ডে এরা পড়বে তার উপর ডিপেন্ড করছে কালচার চলাকালীন অবস্থায় আপনার স্বাভাবিক পন্ডে এফেক্ট হওয়া। আপনি বর্তমানে যে পরিমাণে এরিয়াতে ভেনামি চাষ করছেন তার 20 থেকে 25% এরিয়া ওয়াটার রিজার্ভার হিসাবে রেখে দিন। কালচার রানিং স্টেজে কখন কিভাবে ওয়াটার রিজার্ভারের প্রয়োজন হয়ে পড়বে তা আপনি নিজেও জানেন না। একটা ওয়াটার রিজার্ভার পন্ড থাকা মানে কালচার পন্ডের 80% অ্যাবাভ সলিউশন আপনি ওয়াটার রিজার্ভার থেকেই পেয়ে যাবেন। চারা ছাড়বার পরবর্তী প্রত্যেক 24 থেকে 48 ঘন্টার মধ্যে অন্তত একবার করে কালচার পন্ডে ট্রেনিং করুন। প্রথম 30 দিনের মধ্যে না জেনে না বুঝে কারুর কথায় অধিক পরিমাণে মেডিসিন কখনোই প্রয়োগ করবেন না কালচার পন্ডে। এর সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফিড ম্যানেজমেন্ট সঠিকভাবে করা। আপনি যদি ওভার ফিডিং করেন সেক্ষেত্রে কালচার চলাকালীন অবস্থায় নানাবিধ প্রবলেম আসবে। আবার যদি লো ফিডিং অর্থাৎ কালচার পন্ডে ফিডের ক্রাইসিস থাকে সেক্ষেত্রে চিংড়ির গ্রোথ আপনি সঠিক পরিমাণে পাবেন না। তাই প্রিয় চাষি বন্ধু, কালচার করবার সময় ফিড ম্যানেজমেন্ট সিস্টেমটিকে যথেষ্ট গুরুত্ব দিবেন। বিশেষ করে যে সমস্ত চাষি বন্ধুর পন্ডে পন্ড বয় থাকবে অথবা যে কালচারিস্টের সাহায্যে আপনি কালচার করবেন ওনার কাছ থেকে ফিড ম্যানেজমেন্ট সিস্টেমটিকে সঠিকভাবে জেনে তবেই কালচার করবেন। কালচার চলাকালীন অবস্থায় হাই ব্লুম বা লো ব্লুম দুটোই ক্ষতিকর, অথবা যদি কোনোভাবে পুকুরের জলের রং ঘোলা থাকে সেটাও ক্ষতিকর হয়ে দাঁড়ায়। সেই জন্য সঠিকভাবে ওয়াটার ট্রিটমেন্ট করুন। চাষের ক্ষেত্রে প্রয়োজন বুঝে ওয়াটার এক্সচেঞ্জ করুন, সময় মতো ওয়াটার প্রোবায়োটিক ব্যবহার করুন, সয়েল প্রোবায়োটিক অ্যাপ্লিকেশান করুন, প্রয়োজন এবং পরিস্থিতি বুঝে ওয়াটার স্যানিটাইজার এবং ইউকা অ্যাপ্লাই করুন। তাছাড়া পন্ডে বটম পরিস্থিতি ঠিক রাখবেন, কারণ পুকুরের বটম লেভেলের উপর ডিপেন্ড করছে আপনার কালচারের দীর্ঘমেয়াদিতা। আপনি চিংড়ি চাষ করে যদি বড় করতে চান সেক্ষেত্রে অতি অবশ্যই আপনার কালচার পিরিয়ডটি হতে হবে 100 থেকে 120 থেকে 30 দিন পর্যন্ত। সেই জন্য কালচার পন্ডে বটম লেভেল ঠিক রাখা ভীষণ জরুরি বলে আমি মনে করি। তার জন্য নিয়মিত বটম ট্রিটমেন্ট করতে হবে, ছোট অবস্থায় ট্রেনিং করতে হবে এবং চিংড়ি যখন বড় হয়ে যাবে তখন কালচার পন্ডে ট্রেনিং করা ঠিক নয় বা সম্ভব নয়। তার জন্য আপনাকে কি করতে হবে, বিভিন্ন প্রকার স্ট্রং কোয়ালিটির সয়েল প্রোবায়োটিক অ্যাপ্লাই করে পুকুরে বটম লেভেল ঠিক রাখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কালচার চলাকালীন অবস্থায় সারাক্ষণ আপনাকে কালচার পন্ডে উপস্থিত থেকে চিংড়িগুলোকে ভালো করে পর্যবেক্ষণ করতে হবে, কীরকম অবস্থায় আছে সেগুলো টেকনিশিয়ানের সাথে আলোচনা করতে হবে, অথবা ওয়াটার পিএইচ থেকে শুরু করে পুকুরের অ্যামোনিয়া নাইট্রেট লেভেল আপনাকে চেক করতে হবে। তার সাথে পুকুরের বটম সবসময়ের জন্য টেস্ট করতে হবে যে কীরকম অবস্থায় আছে, পুকুরে কালো মাটির আবির্ভাব দেখা যাচ্ছে কিনা, বা চিংড়ির ইজি মল্টিং করতে কোনো রকম সমস্যা হচ্ছে কিনা, বা সঠিক সময় সঠিক গ্রোথ দিচ্ছে কিনা, এই সমস্ত কিছু। আর গুরুত্বপূর্ণ কথা তো আমি উল্লেখ করেছি যে সঠিকভাবে ফিড ম্যানেজমেন্ট করতে হবে। অর্থাৎ আপনি যে কালচার পন্ডে ট্রে প্রদান করেছেন সেটা সময় মতো চেক করতে হবে। আপনার পুকুরের চিংড়ি সবল আছে কি দুর্বল আছে সেটা আপনাকে নিজেকেই ডিসাইড করতে হবে, তবেই আপনি হয়ে উঠবেন একজন দক্ষ এক্সপার্ট। সর্বপ্রথমে উল্লেখ করি কালচার পন্ডের ওয়াটার পিএইচ লেভেল যদি 8.2 থেকে 8.5 মধ্যে না থাকে সেক্ষেত্রে কালচার চলাকালীন অবস্থায় চিংড়ির ইজি মল্টিং থেকে শুরু করে খাদ্য গ্রহণ করতে যথেষ্ট অসুবিধা হবে বা সমস্যার সম্মুখীন হবে।
কালচার পন্ডের ওয়াটার পিএইচ যদি হাই অথবা লো থাকে সেক্ষেত্রে পন্ডে ডিও লেভেল ডিসব্যালেন্সড হয়ে যাবে, যার কারণে কালচারত চিংড়িগুলো বারে বারে ভেসে উঠবে, অর্থাৎ আপনাকে এরিয়েশন দিতে হবে অসময়েও। এই জন্য আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, আপনি যদি একজন চিংড়ি চাষি হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই ওয়াটার পিএইচ টেস্ট কিট একটা রেখে দিন এবং নিজের যখন প্রয়োজন হবে বা যখন মনে হবে পুকুরের ওয়াটার পিএইচ লেভেল একবার চেক করি, তখন আপনি ওয়াটার পিএইচ লেভেল চেক করুন এবং পিএইচ যদি সুইটেবল থাকে তাহলে অন্যান্য সমস্যা অবজার্ভ করুন বা অন্য সমস্যা কী রয়েছে সেটা বোঝার চেষ্টা করুন। আর পিএইচ যদি আপ অ্যান্ড ডাউন থাকে সেক্ষেত্রে ওয়াটার পিএইচকে অপটিমাম লেভেলে আনবার জন্য অতি অবশ্যই আপনার যিনি টেকনিশিয়ান রয়েছেন ওনার সাথে কন্ট্যাক্ট করুন, বা আপনি যদি সঠিক পিএইচ লেভেলে আনতে পারেন সেক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নিন, অথবা যে কোনো সময় সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভেনামি চিংড়ি চাষ করতে গেলে বেশ কিছু টেকনিক্যাল নলেজ থাকা আপনার ভীষণ জরুরি বলে আমি মনে করি। সিড স্টকিং থেকে শুরু করে হারভেস্টিং পর্যন্ত প্রতি মুহূর্তেই চিংড়িগুলোকে খুব ভালো করে অবজার্ভ করতে হয়, কখন কী প্রয়োজন সেগুলো প্রয়োগ করতে হয়, কখন ফিডিং করতে হবে, কখন ফিডের সাথে ফিড সাপ্লিমেন্ট অ্যাপ্লাই করতে হবে, কখন মিনারেলস প্রয়োগ করতে হবে, আবার কখন পরিস্থিতি বুঝে বিকেসি, ব্রোমিন কিংবা আয়োডিন অর্থাৎ স্যানিটাইজার অ্যাপ্লিকেশন করবেন, আবার কখন কোন মুহূর্তে ইউকা পাউডার এবং জিওলাইট প্রয়োগ করবেন, এগুলো সম্পর্কে সঠিক ধারণা থাকা আপনার খুব প্রয়োজন বলে আমি মনে করি। এবার আমার বক্তব্য হচ্ছে, আপনি পন্ডে জাল ফেলার পরবর্তী সময়ে চিংড়িগুলো তুললেন এবং কী কী পর্যবেক্ষণ করলে বুঝতে পারবেন যে আপনার চিংড়িগুলো সঠিকভাবে কালচারত অবস্থায় রয়েছে, সেগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করছি। সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, যে জাল ফেলে আপনি চিংড়িগুলো পর্যবেক্ষণ করবেন উক্ত জালটিকে প্রথমে স্যানিটাইজ করে নিতে হবে এবং স্যানিটাইজ করার পরে ভালো করে জলে ধুয়ে তারপরে পুকুরে উক্ত জালটিকে ফেলতে হবে এবং তার সঙ্গে যিনি পন্ড বয় থাকবেন বা আপনি যদি নিজেই মাছ চেক করেন সেক্ষেত্রে আপনাকে নিজেকেও স্যানিটাইজ করতে হবে, অর্থাৎ পারম্যাঙ্গানেট পটাশ জলে নিজের হাত পা ধুয়ে তবেই চিংড়ি চেক করা শুরু করবেন। স্যানিটাইজেশন প্রক্রিয়াটি কমপ্লিট হলেই পুকুরে জাল ফেলবেন, জাল ফেলে চিংড়ি উপরে তুলবেন এবং সর্বপ্রথমে চিংড়িগুলোকে যে ভালো দিক লক্ষ্য করবেন সেটি হচ্ছে যে চিংড়িগুলোর স্কিন অর্থাৎ চামড়া খসখসে কিংবা হড়হড়ে আছে কিনা সেটা ফলো করুন। যদি খসখসে আছে তাহলে বুঝবেন পুকুরে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে, আর যদি হড়হড়ে আছে তাহলে নর্মাল কন্ডিশনে আছে। এর পরবর্তী সময়ে আপনার কাজ হচ্ছে চিংড়িগুলোকে ভালো করে পর্যবেক্ষণ করা, অর্থাৎ কালচারত চিংড়িগুলো ট্রেস কন্ডিশনে আছে নাকি নর্মাল কন্ডিশনে আছে। যদি নোটিস করেন যে চিংড়িগুলো স্ট্রেস কন্ডিশনে আছে তাহলে ভালো করে ফলো করুন যে চিংড়িগুলোর মল্টিং স্টেজ চলে এসছে কিনা। যদি মল্টিং পিরিয়ড চলে আসে তাহলে কালচারত চিংড়িগুলো ট্রেস কন্ডিশনে চলে আসে। চিংড়িগুলো এন্ডামল্টের সময় উপস্থিত হয়েছে, ভালো করে নোটিস করুন চিংড়ির ভেতরে নতুন করে সেল তৈরি হয়ে গেছে এবং তাতেই বুঝতে পারবেন যে চিংড়িগুলো মল্টিং করবে খুব তাড়াতাড়ি। অর্থাৎ আমরা জেনে নিলাম যে চিংড়ি মল্টিং করার পূর্বে যে সমস্ত অবস্থায় চলে আসে সেগুলি হচ্ছে রং ঘোলা হয়ে যাবে এবং ভেতরে খসখসে ভাব চলে আসবে। অর্থাৎ আমরা জেনে নিলাম যে চিংড়ি মল্টিং করার পূর্বে কী কী কন্ডিশন দেখা যায়। কালচাররত চিংড়িগুলোর সেলটা তুলনামূলকভাবে মোটা হয়ে যাবে, গিলের ভেতরে ঘোলা এবং জলজল ভাব দেখা যাবে, চিংড়ির সুরগুলো লাল হয়ে যাবে, হাত পা কিছুটা হলদে বর্ণ ধারণ করবে এবং চিংড়ি স্কিনে হাত দিলে বুঝতে পারবেন যে হালকা খসখসে প্রকৃতির হয়ে গেছে। এ তো আলোচনা করলাম মল্টিং করার পূর্বে কি থাকে, আবার মল্টিং করার পরবর্তী সময় চিংড়ির কন্ডিশন কেমন থাকে সেটা নিয়ে আলোচনা করি। মল্টিং করার পরবর্তী সময় কালচারত চিংড়িগুলো পুরো স্বচ্ছ হয়ে যাবে, অর্থাৎ পাহাতে যে ঈষৎ হলদে ভাব ছিল সেগুলো কেটে যাবে এবং গা পুরো মসৃণ হয়ে যাবে, সুরগুলো নীলাভ বা সাদা বর্ণ ধারণ করবে। মল্টিং করার পরবর্তী সময় চিংড়িগুলো যাতে দ্রুত রিকভারি করতে পারে তার জন্য ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ পলিচুন অ্যাপ্লাই করতে পারেন অথবা ক্যালসিয়াম ক্লোরাইড অ্যাপ্লাই করতে পারেন এবং মেজর মিনারেলস অ্যাপ্লাই করতে পারেন। এরপরে খুব ভালো করে নোটিস করুন চিংড়ির মস্তকের পরবর্তী পিঠ থেকে লেজ পর্যন্ত ঈষৎ ভেতরের দিকে অবস্থিত চিংড়ির গাট লাইনটাকে ভালো করে নোটিস করুন যে গাটের রং কেমন বা চিংড়ির গাটে কি রয়েছে, ফিড রয়েছে নাকি কালো মাটি রয়েছে নাকি হোয়াইট পিগেল অর্থাৎ সাদা মলের কোনো সিমটম রয়েছে, বা চিংড়ির গাট পুরোপুরি ভর্তি না থেকে কাটা কাটা আছে কিনা। দেখুন চিংড়ির গাট আপার থেকে লোয়ার পর্যন্ত অর্থাৎ মস্তক থেকে শুরু করে পায়ু পর্যন্ত পুরোপুরি ফিল আপ থাকবে। আবার চিংড়ির গাট লাইন নোটিস করলে দেখতে পাবেন যে পুরোপুরি ফুল রয়েছে কিন্তু
পাই ছিদ্র অর্থাৎ মলত্যাগ করার জায়গাটি ছাড়া তার উপরের দিকে কিছুটা অংশে ফাঁকা রয়েছে, তাহলে বুঝবেন যে চিংড়ির গাটলাইন পুরোপুরি ঠিক আছে অর্থাৎ নর্মাল অবস্থায় আছে। এই পায়ু ছিদ্রের দিকে কিছুটা পরিমাণ জায়গা জুড়ে ফাঁকা থাকবার কারণ হচ্ছে ওটা হচ্ছে টয়লেট প্লেস। এরপরে খুব ভালো করে নোটিস করবেন চিংড়ির মস্তকে অবস্থিত হেপাটোপ্যানক্রিয়াস নামক অংশটিকে। চিংড়ির হেপাটোপ্যানক্রিয়াস নর্মাল অবস্থায় চকলেট কালারের থাকে। এই হেপাটোপ্যানক্রিয়াসের নিম্নভাগে অবস্থিত যে অর্ধাচন্দ্রাকৃতি অংশটি রয়েছে তার বর্ণ যেন সবুজ রং অর্থাৎ গ্রিন কালার হয়ে থাকে। যদি এমন অবস্থায় থাকে তাহলে বুঝবেন কালচারত চিংড়িগুলো নর্মাল অবস্থায় আছে। এবার হেপাটোপ্যানক্রিয়াসের নিচের অর্ধচন্দ্রাকার অংশটি যদি হলুদ বর্ণ বা লাল বর্ণের হয়ে থাকে তাহলে বুঝবেন চিংড়িগুলোকে হার্মফুল ব্যাকটেরিয়া অর্থাৎ এনিমি ব্যাকটেরিয়া অ্যাটাক করছে। যদি দেখতে পান যে চিংড়ির হেপাটোপ্যানক্রিয়াস নামক অংশটি স্বাভাবিক অবস্থায় নেই, সেক্ষেত্রে হেপাটোপ্যানক্রিয়াস ঠিক করার জন্য বিভিন্ন ফিড সাপ্লিমেন্ট মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে, তার মধ্যে কার্যক্ষমতা ভালো দেখে পারচেস করে অ্যাপ্লাই করুন। 2 থেকে 3 দিনের মধ্যে এই প্রবলেম সলভ হয়ে যাবে। এবার আপনার গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে চিংড়ির অ্যান্টেনাগুলোকে চেক করা, অর্থাৎ চিংড়ির মস্তকের উপরে থেকে যে সুঁড় রয়েছে সেগুলোকে পর্যবেক্ষণ করা। যদি দেখতে পান যে চিংড়ির সুঁড়গুলো অমসৃণ অবস্থায় আছে তাহলে বুঝবেন মল্টিং স্টেজে রয়েছে, আবার যদি মসৃণ হয়ে থাকে তাহলে বুঝবেন পোস্ট মল্ট স্টেজে রয়েছে অর্থাৎ মল্টিং করে চিংড়িগুলো ক্লিয়ার হয়ে গেছে। আবার যদি দেখতে পান যে সুঁড়গুলো অসমান রয়েছে অর্থাৎ সমান নয়, সেক্ষেত্রে বুঝবেন কালচার পন্ডে ফিড শর্টেজ হচ্ছে। আবার যদি দেখতে পান সুঁড় অসমান শুধু নয়, চিংড়ির সুঁড়ের অগ্রভাগে পোড়া পোড়া অর্থাৎ কালো দাগ রয়েছে, তাহলে বুঝবেন কালচার পন্ডে ভিব্রিও অ্যাটাক করছে। এছাড়াও লেজের দিকটা খুব ভালো করে ফলো করবেন। লেজের দিকে যদি পোড়া পোড়া ভাব থাকে বা ফোলা ফোলা ভাব থাকে, চিংড়ির লেজে রস্ট্রামের পাশে এক্সোস্পটস বা এন্ড্রোস্পটস রয়েছে, ওগুলোকে চাপ দিলে সামান্য পরিমাণ হাওয়া অথবা কিছু পরিমাণ জলও বেরিয়ে যেতে পারে। এর মাধ্যমে বুঝতে পারবেন যে কালচার পন্ডে ভিব্রিও লোড হয়েছে। এই ভিব্রিও তাড়াবার জন্য আপনাকে ওয়াটার প্রোবায়োটিকের ব্যবহারটা একটু বেশি পরিমাণে করতে হবে। এবার খুব ভালো করে নোটিস করুন চিংড়ির পাগুলোকে। পায়ের রং সাদা, হলুদ কিংবা লাল থাকবে। যদি সাদা রঙের থাকে তাহলে স্বাভাবিক আছে, যদি হলুদ বর্ণ ধারণ করে তাহলে বুঝবেন পুকুরে বিভিন্ন প্রকার ক্ষতিকর গ্যাস লোড হয়েছে, যেমন অ্যামোনিয়া, নাইট্রেট, H2S ইত্যাদি। এক্ষেত্রে কালচার পন্ড থেকে গ্যাস রিমুভ করার জন্য উপযুক্ত ব্যবস্থা নেবেন, সঙ্গে বটম ট্রিটমেন্ট করার ক্ষেত্রে বা বটম লেভেল পরিষ্কার করবার জন্য জিওলাইট পাউডার ব্যবহার করবেন। আবার যদি নোটিস করেন যে চিংড়িগুলোর পায়ের রং যদি লাল থাকে, পুকুরে ডিও লেভেল লো রয়েছে, তার জন্য আপনাকে এরিয়েশন দেওয়ার টাইমিংস বাড়াতে হবে, অথবা এরিয়েশন সেটআপ যদি কম থাকে, যদি স্টকিং ডেন্সিটি হাই থাকে, সেক্ষেত্রে নতুন আরও একটি সেটআপ আপনাকে অ্যাড করতে হবে পুকুরে। অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনাকে কালচার পন্ডে বেশি করে এরিয়েশন দিতে হবে, যার ফলে পুকুরের ডিও লেভেল ইনক্রিজ হবে এবং চিংড়িগুলো স্বাভাবিকভাবে সারা পন্ডে বিচরণ করবে। এবার খুব ভালো করে নোটিস করবেন যে চিংড়িগুলোর গায়ের রং কেমন আছে। যদি চিংড়িগুলোর গায়ের রং কালচার পন্ডের জলের রঙের সঙ্গে ম্যাচ করে, সেক্ষেত্রে বুঝবেন কালচাররত চিংড়িগুলো স্বাভাবিক অবস্থায় আছে। আবার যদি চিংড়িগুলোর গায়ের রং জলের সমান্তরালে না থাকে, অর্থাৎ জলের মতো একই রং না হয়, সাদা বর্ণ ধারণ করে, তাহলে বুঝবেন কালচাররত চিংড়িগুলো হোয়াইট মাসেল সমস্যায় ভুগছে। শুধুমাত্র হোয়াইট মাসেল নয়, এর সাথে বডি ক্রাম্প এবং আরএমএস আসছে কিনা সেটাও নোটিস করবেন। যদি আরএমএস আসে তার পূর্ব লক্ষণ হচ্ছে পাগুলো লাল বর্ণ ধারণ করবে, কালচাররত চিংড়িগুলোর সুর কাটা থাকবে এবং খাদ্যনালী অর্থাৎ গাটলাইন পুরোপুরি নীল থাকবে, অর্থাৎ গাটলাইন পুরোপুরি খালি থাকবে। এবার খুব ভালোভাবে চেক করবেন চিংড়ির মস্তকে অবস্থিত হেপাটোপ্যানক্রিয়াসের উপরে চিংড়ির স্টোমাকটিকে। চিংড়ির স্টোমাকের কালার বিভিন্ন প্রকার হয়ে থাকে, রেড কালার, প্লাঙ্কটন কালার অথবা ফিড কালার। যদি ফিড কালার থাকে তাহলে বুঝবেন নর্মাল অবস্থায় আছে, আর যদি প্লাঙ্কটন কালার থাকে সেক্ষেত্রে বুঝবেন যে চিংড়িগুলো গ্রিন অ্যালগি অর্থাৎ সবুজ অ্যালগি খাচ্ছে। এবং আবার যদি রেড কালার থাকে তাহলে বুঝবেন এদের মধ্যে ক্যানাবিলিজম ভাব এসছে, অর্থাৎ আরএমএস অ্যাটাক করা চিংড়িগুলোকে ওরা খাদ্য হিসাবে গ্রহণ করছে। আর এই কারণেই চিংড়ির স্টোমাকের কালার রেড অর্থাৎ লাল বর্ণ ধারণ করেছে। আবার যদি ব্ল্যাক কালার দেখতে পান তাহলে বুঝবেন পুকুরের কালো মাটি খাচ্ছে। এরপরে খুব ভালো করে চেক করুন চিংড়ির সেলগুলোকে, সফট সেল না লুজ সেল অবস্থায় রয়েছে চিংড়িগুলো। চিংড়িগুলো যদি লুজ সেল হয় সেক্ষেত্রে গাটলাইন পুরোপুরি খালি থাকবে, অর্থাৎ চিংড়িগুলো সঠিক পরিমাণে খাদ্য গ্রহণ করবে না। মল্টিং করার পরবর্তী সময় যদি দেখেন চিংড়ির গাটলাইন পুরোপুরি ফিল আপ রয়েছে অর্থাৎ খাদ্যভর্তি রয়েছে
এবং সেলগুলি নরম অবস্থায় আছে এবং ফ্রেশ দেখা যাচ্ছে, সেক্ষেত্রে বুঝবেন চিংড়িগুলো সফট সেল অবস্থায় আছে। এই সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য মাল্টিভিটামিন অথবা ভিটামিন সি অ্যাপ্লাই করবেন। এছাড়াও খুব ভালো করে পর্যবেক্ষণ করবেন চিংড়ির মস্তকগুলিকে। জাল ফেলে চিংড়ি তোলার পরবর্তী সময় যদি পর্যবেক্ষণ করেন যে চিংড়ির মস্তকগুলি ফোলা ফোলা লাগছে, অর্থাৎ মাথাগুলো ফোলা আকৃতির লাগছে এবং ভেতরে জল ভর্তি হয়েছে, তাহলে বুঝবেন পুকুরে হার্মফুল ব্যাকটেরিয়া অ্যাটাক করেছে, অর্থাৎ চিংড়ির ঘাড়ে জল জমা হয়েছে। এই ঘাড়ে জল জমা সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য ওয়াটার স্যানিটাইজার অ্যাপ্লাই করবেন। ওয়াটার স্যানিটাইজার হিসাবে আয়োডিন 20% অ্যাপ্লাই করবেন। তবে চিংড়ির বয়স ন্যূনতম হলেও 40 থেকে 50 দিন হতে হবে। এছাড়াও বলে রাখি, চিংড়ি চাষ সংক্রান্ত যে কোনো সমস্যার প্রয়োজনে সরাসরি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আজ থেকে 4 থেকে 5 বছর পূর্বে যেভাবে কালচার হতো, উক্ত প্রসেস অবলম্বন করে কখনোই কালচার সাকসেস করা যাবে না। বিশেষ করে যে সমস্ত চাষি বন্ধু দীর্ঘদিন ধরে চাষ করেছেন, ওনাদের প্রচুর এক্সপিরিয়েন্স আছে এই কালচার সম্পর্কে। কেউ হয়তো 10 বছর, কেউ হয়তো 20 বছর বা কেউ 30 বছর ধরেও চাষ করছেন। আপনারা খুব ভালো করেই জানেন যে বিগত 5 বছর আগে যেভাবে একটা মেডিসিন প্রয়োগ করে কাজ পাওয়া যেত, উক্ত মেডিসিন ডাবল ডোজ করেও একই পরিমাণ কাজ পাওয়া যাচ্ছে না। এই সমস্ত কিছুর প্রধান কারণ হচ্ছে মেডিসিনের গুণগত মান চেঞ্জ হয়েছে, তার সাথে ক্লাইমেট অর্থাৎ জলবায়ু পূর্বের তুলনায় অনেক পাল্টে গেছে। গ্রিন হাউস এফেক্টের ফলে গ্লোবাল ওয়ার্মিং সারা বিশ্বে প্রভাব সৃষ্টি করেছে। গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বিশ্বব্যাপী আবহাওয়া জলবায়ুর যথেষ্ট রকমের পরিবর্তন হয়ে গেছে। আর এই বিশ্বব্যাপী আবহাওয়া জলবায়ুর পরিবর্তন হওয়ার কারণে ভেনামি চিংড়ির প্রাকৃতিক পরিবেশের সাথে খাপ খাইয়ে ওঠা বা অ্যাডাপ্টেশন করানোর ক্ষেত্রে বিশেষ প্রভাব বিস্তার করেছে। আবহাওয়া জলবায়ুর যথেষ্ট পরিবর্তন ঘটার কারণে ভেনামি চিংড়ির প্রাকৃতিক পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে যথেষ্টই সমস্যা হচ্ছে। তাছাড়া বর্তমান পরিস্থিতির সাপেক্ষে ভেনামি চিংড়ি অ্যাডাপ্টেশন করতে যথেষ্ট সমস্যা হচ্ছে। বহু চাষি বন্ধু রয়েছেন যিনারা প্রথাগতভাবে সন্ধে অথবা রাতের বেলা মিনারেলস অ্যাপ্লিকেশন করেন। আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে ইভিনিং অথবা নাইট টাইমে মিনারেলস অ্যাপ্লিকেশন করা প্রপার নয় বা চিংড়ি চাষের জন্য সুইটেবল নয়। কারণ হিসাবে বলি, পুরো রাত্রিবেলা পুকুরের এনভায়রনমেন্ট সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। দিনের বেলা সূর্যালোকের উপস্থিতি অর্থাৎ ফটোসিনথেসিসের প্রভাবে পুকুরের ওয়াটার টেম্পারেচার অনেকটাই পরিবর্তিত হয়ে যায়, অর্থাৎ স্বাভাবিকের থেকে বেড়ে যায়। দিনের বেলা মিনারেলস অ্যাপ্লিকেশন করলে ফটোসিনথেসিস থাকবার কারণে জলে মিনারেলসের কার্যকারিতা সম্পূর্ণ বেড়ে যায়। তাই মিনারেলস অ্যাপ্লিকেশন করার সময়টি সকাল অথবা বিকেলে এরিয়েশন টাইম এবং ফটোসিনথেসিসের উপস্থিতি অর্থাৎ সূর্যালোকের উপস্থিতিতে বেছে নিন। এর প্রেক্ষাপটে অনেকে হয়তো আমাকে স্টেটমেন্ট দিতেই পারেন যে আমি তো রাতের বেলা মিনারেলস অ্যাপ্লিকেশন করি, আমার তো মল্টিংয়ের ক্ষেত্রে কোনো রকম সমস্যা হয় না বা কালচার করতে গিয়ে কোনো রকম সমস্যার মুখোমুখি আমি হইনি। এবং এটাও ধ্রুব সত্য কথা যে আপনার কালচার করতে গিয়ে কোনো রকম কোনো সমস্যা হয়নি, তার মানে এই নয় যে ভবিষ্যতেও কোনো রকম প্রবলেম হবে না। বিশেষ করে নোটিস করবেন যে কালচার রানিং স্টেজে আপনি যথেষ্টভাবে মিনারেলসের ব্যবহার করছেন বা আপনি রাতের বেলা মিনারেলস অ্যাপ্লিকেশন করছেন, সেটা মেজর মিনারেলস অথবা মাইক্রো মিনারেলস বা ট্রেস মিনারেলসও হতে পারে। আবার অনেক ক্ষেত্রে চিংড়িকে ফিডের সাথে লিকুইড মিনারেলস প্রোভাইড করছেন। এত কিছু করার পরেও আপনার পন্ডে প্রতিনিয়ত হোয়াইট মাসেল এবং বডি ক্রাম্প চলতেই আছে। এর প্রধান কারণ হচ্ছে সঠিক সময়ে উপযুক্তভাবে মিনারেলস প্রয়োগ না করা। আরও একটি বিশেষ ব্যাপার হচ্ছে যে প্রতিনিয়ত খেয়াল করবেন আপনার কালচার পন্ডে কালচাররত চিংড়িগুলো হার্ডনেস বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ ওয়াটার হার্ডনেস স্বাভাবিকের থেকে বেশি হয়ে যাচ্ছে। কালচার পন্ডে হার্ডনেস লেভেল অপটিমাম রেঞ্জের থেকে বেশি হওয়ার কারণে আপনাকে কন্টিনিউয়াসলি ইডিটি অ্যাপ্লাই করতে হচ্ছে চিংড়িগুলোকে নরম রাখবার জন্য। জলের হার্ডনেস লেভেল বেশি থাকবার কারণে চিংড়িগুলো সঠিকভাবে খাদ্য গ্রহণ করবে না, আবার খাদ্য গ্রহণ করার ফলেও উপযুক্ত পরিমাণে গ্রোথ দেবে না। এবং জলের হার্ডনেস যদি স্বাভাবিকের থেকে বেশি থাকে, সেক্ষেত্রে কালচাররত চিংড়িগুলোর ইজি মল্টিং করতে নানা রকম সমস্যা হয়, ফলে ইজিলি মল্টিং হয়ে ওঠে না। আর চিংড়িগুলো যদি ইজি মল্টিং করতে না পারে, সেক্ষেত্রে ডাবল সেল হয়ে আরএমএস অথবা WSSB রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারে। এর সাথে আরও একটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে
কালচাররত অবস্থায় ওয়াটার পিএইচ অ্যাবনর্মাল থাকা, অর্থাৎ কখনো দেখবেন ওয়াটার পিএইচ হাই রয়েছে, আবার কখনো নোটিস করবেন যে ওয়াটার পিএইচ লেভেল স্বাভাবিকের থেকে অনেক নিচে রয়েছে। আপনারা সকলেই খুব ভালো করে জানেন যে ভেনামি চিংড়ি চাষ করতে গেলে অপটিমাম ওয়াটার পিএইচ লেভেল হচ্ছে 8.2 থেকে 8.5। ওয়াটার হার্ডনেস লেভেল বেশি থাকবার কারণে কালচার পন্ডের ওয়াটার পিএইচ লেভেলও স্বাভাবিকের থেকে বেশি থাকে। আপনি কখনো কখনো নোটিস করবেন যে কালচার পন্ডে ওয়াটার পিএইচ 8.8 কিংবা 8.7, আবার কোনো কোনো ক্ষেত্রে 8.9, এমনকি 9.1 পর্যন্ত হতে পারে। কালচাররত অবস্থায় যদি এই রকম সমস্যা এসে থাকে, সেক্ষেত্রে বলা যায় আপনার চিংড়ি চাষ পুরোপুরি বিঘ্নিত হবে। সুতরাং এক কথায় বলতে গেলে প্রত্যেকটি সাপ্লিমেন্ট অথবা প্রত্যেকটি মেডিসিন সঠিক সময়ে এবং উপযুক্ত পরিমাণ প্রয়োগবিধি মেনে তবেই অ্যাপ্লাই করুন। বহুল পরিমাণ মেডিসিন প্রয়োগ করবার কারণে কালচাররত চিংড়িগুলো সুস্থ স্বাভাবিক থাকার জায়গায় ট্রেসে চলে যাবে। উপযুক্ত পরিমাণে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া না থাকলে কখনোই স্যানিটাইজার, ইউকা পাউডার, জিওলাইট, সয়েল প্রোবায়োটিক ইটিসি অ্যাপ্লাই করবেন না। এর প্রধান কারণ হচ্ছে ক্লাউডি ওয়েদার অথবা রাতের বেলা ওয়াটার প্যারামিটার্স পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যায়, আর এই ওয়াটার প্যারামিটার্স পুরোপুরি ডিস্ট্রয় হয়ে থাকার কারণে আপনার প্রয়োগ করা মেডিসিনগুলো সঠিকভাবে কাজ করে না। প্রিয় চাষি বন্ধু, আমরা এখন ভিডিওর প্রায় অন্তিম পর্যায়ে চলে এসেছি। আপনি যদি ইউটিউব চ্যানেলে নতুন আছেন, পরবর্তী ভিডিওগুলো দেখতে এবং নোটিফিকেশান সর্বপ্রথমে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন। আজকের এই ভিডিওটি আপনার কাজের উপযোগী হয়ে উঠলে অবশ্যই লাইক করবেন। আপনার একটি লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে ইন্সপিরেশান যোগাবে। কালচার সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, উইথ লাভ, পবিত্র দাস।